নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আজকে আম, যেহেতু বছর শেষ হতে চলেছে, সেজন্য আমি একটা ভিডিও বানাচ্ছি, যেটা আগের বছরও বানিয়েছিলাম, আমার রেকমেন্ড করা কিছু বই নিয়ে। এবার আমি এখানে একটা কনসিয়াস ডিসিশন নিয়েছি, সেটা মেনটেন করার চেষ্টা করছি ভিডিওতে। সেটা হচ্ছে যে আমি যে বইগুলো রিভিউ করেছি এবছর, সেই বইগুলোকে আমি এখানে রাখছি না। আমি এখানে কিছু নতুন বই রাখছি, যেগুলো আমি 2023-এ পড়েছি এবং পড়ে আমার মনে হয়েছে যে এই বইগুলো আম, আপনাদেরকে, মানে আমার যে দর্শকরা রয়েছেন, বুক লাভার্সরা রয়েছে, তাদের রেকমেন্ড করা যাবে বলে আমার মনে হয়েছে। সেই বইগুলোকেই এখানে রেখেছি। মোট 6টা বই এই তালিকায় রয়েছে এই ভিডিওতে। আর এটাও বলে রাখি, যেটা এই ভিডিওর প্রথম পার্ট, এর দ্বিতীয় পর্ব কিছুদিনের মধ্যে আমি আপলোড করব, কাজে স্টে টিউনড। এবং এই বইগুলোর আপনারা বইমেলায় কিন্তু পেয়ে যাবেন। কোন স্টোরে পাবেন, কোন পাবলিশারের স্টলে পাবেন, সেগুলো তো আপনাদের আমি বলবই, আর বইগুলো নিয়ে কিছু কথা বলবো। তো শুরু করা যাক আমার নতুন ভিডিও, বেঙ্গলি বুক রেকমেন্ডেশন 2023 পার্ট 1। প্রথমে যে বইটার কথা আপনাদের বলবো সেটা হচ্ছে অনেক দূরে। লেখিকার নাম তন্দ্রা বন্দ্যোপাধ্যায়। এটা প্রকাশিত হয়েছে জয়ঢাক থেকে এবং এর মধ্যে তো মূল্য হচ্ছে 325 টাকা। এবার বেশ সুন্দর ছোটোখাটো সাইজের একটা বই, হাতে নিয়ে পড়তেও বেশ আরাম। এবং এর পেছনে ব্লার্বে কী লেখা হচ্ছে সেটা বলছি, তারপরে বিস্তারিত আলোচনায় যাচ্ছি। কল্পবিজ্ঞান, রূপকথা, মিথ ও ফ্যান্টাসি মিশিয়ে যে জনর, বিদেশি সাহিত্যে তা নিয়ে অনেক কাজ হয়েছে। কল্পবিশ্বের নির্মাণ, রূপক ও প্রতীকের ব্যবহার, রূপকথা ও মিথের উপাদান নিয়ে অ্যালেগরির সৃষ্টি, জাদু, বাস্তব, কৌতুক, রস, এইসবের মিশ্র শৈলীতে টেরি প্র্যাচেট ইত্যাদি জনপ্রিয় লেখকদের সৃষ্ট সাহিত্য বাংলাতেও সম্ভব কিনা, এই প্রসঙ্গ থেকেই এই উপন্যাসের পরিকল্পনা। পাঠকদের ভালো লাগলে প্রচেষ্টা সার্থক হবে, এটা লেখিকা বলেছেন। সত্যি এটা একটা অন্য ধরনের জ্বর আমাদেরকে দিল বলা যেতে পারে। মানে বাংলা সাহিত্যের পাঠকদের এই জ্বরটা উপহার দেওয়া হলো, আর উপহার দিলেন তন্দ্রা বন্দ্যোপাধ্যায়। এবং এই উপন্যাসটিতে কিন্তু ব্যঙ্গমা ব্যঙ্গমীর কথা রয়েছে, সেই বুড়ো আম গাছের কথা রয়েছে যে কথা বলতে পারে, এবং টাইম ট্রাভেল রয়েছে, মানে কল্পবিজ্ঞানও রয়েছে। টাইম ট্রাভেলের নানা দিক এখানে আলোচনা করা হয়েছে। সভ্যতা নিয়েও আলোচনা রয়েছে, গ্রিক সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, এই সভ্যতাগুলো এসেছে এই কাহিনীতে। এবং ওয়ার্ম হোল, যেটা নিয়ে একাধিক উপন্যাস বিদেশে লেখা হয়েছে, সেই ওয়ার্ম হোলের কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে। এই বইটা আমি এই জন্যই রেকমেন্ড করবো যে এই ধরনের সাহিত্য পাঠক পাঠিকারা বোধহয় পড়েনি, আর এটা প্রায় প্রথমই বলা যায়। এর মধ্যে এই যে ডেডলি কম্বিনেশন, মানে কল্পবিজ্ঞানও রয়েছে, রূপকথা রয়েছে, মাইথোলজিও কিছুটা রয়েছে, আর রয়েছে একটা খুব মিষ্টি প্রেম কাহিনী। এবং এর একটা দ্বিতীয় পার্টও বেরোয়, তো মুখিয়ে থাকবো এর দ্বিতীয় পর্ব কবে বেরোবে। বইতে চন্দ্রমালা এবং অরুণ, এই দুই যুবক যুবতীর কথা বলা হয়েছে। অরুণ ভবিষ্যতের পৃথিবীর একজন নাগরিক। সে টাইম ট্রাভেল করতে গিয়ে আসলে স্পেস ট্রাভেল করে ফেলছে, মানে একটা ইউনিভার্স থেকে একটা প্যারালাল ইউনিভার্সে চলে যাচ্ছে, আর একটা সমান্তরাল দুনিয়ায় এসে চলে যাচ্ছে, যেখানে খুব স্বাভাবিকভাবে রূপকথার অনেক জিনিস, যেগুলো আমরা রূপকথায় পড়ি, অনেক জিনিস যেগুলো আমরা হয়তো পুরাণে পড়েছি, সেই চরিত্রগুলো জীবন্ত হয়ে এখানে দেখা দিচ্ছে। এবং হঠাৎ করে তার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে চন্দ্রমালা নামের এক সুন্দরী রাজকুমারীর, যে সরোজ কুমার বলে একজনকে অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে বাধ্য হয়েছিল। হঠাৎ করে তার সঙ্গে একটা ওয়ার্ম হোল বলা যেতে পারে, একটা ওয়ার্ম হোল দিয়ে আরেকটা দুনিয়ায় চলে যায়। এবং তারা যখন সেই দুনিয়া থেকে অরণ নিজের পথ খুঁজে নিতে ব্যস্ত, চন্দ্রমালাকেও সে পৌঁছে দিতে চায় তার রাজমহলে,
এবং সেই রাস্তায়, সেই পথে তাদের কি কি ধরনের বিপদের সম্মুখীন হতে হয় বা কি কি অত্যাশ্চর্য জিনিস তারা দেখে, এই নিয়েই মোটামুটি উপন্যাসটা। পড়তে দারুণ লাগে, পড়া বেশ মজার উপাদান রয়েছে, তেমন বেশ ভাবনা চিন্তার খোরাকও কিন্তু এই উপন্যাস যোগাবে। যারা কল্পবিজ্ঞানের এলিমেন্ট চান তারা কল্পবিজ্ঞানের এলিমেন্টস পাবেন, যারা রূপকথার এলিমেন্টস চান তারা রূপকথার এলিমেন্টস পাবেন। আর লেখিকার ভাষা একটা কি বলবো, একটা আলাদা ভিডিওই হয়তো দাবি করে আমি বলবো, কিন্তু খুব ছোট করে বলতে গেলে লেখিকার ভাষা খুব সাবলীল, খুব গদ্যময়, এবং তার সঙ্গে কিন্তু মানে লেখার মধ্যে যে সারল্যটা দরকার ছিল এই সারল্য এই লেখায় ধরা পড়ে। অথচ এটা কিন্তু বাচ্চাদের জন্য লেখা ফ্যান্টাসি উপন্যাস নয়। এই উপন্যাসটা আমি বলতে পারি সব বয়সের পাঠক পাঠিকাদের জন্য। কিশোর পাঠক পাঠিকারাও এটা যেমন এনজয় করবে পড়তে, তেমন আমার মতন একটু বুড়োধারী যারা আমরাও কিন্তু সমানভাবে এটা পড়তে মজা পাবে। বইমেলায় আপনারা জয়ঢাকের স্টল, সেই স্টল থেকে এটা কিনতে পারেন। আবার বলছি, বইটার নাম অনেক দূরে, আর লেখিকার নাম তন্দ্রা বন্দ্যোপাধ্যায়। জয়ঢাক প্রকাশনী থেকে এটা প্রকাশিত হয়েছে। এরপর আসছি একটা উপন্যাসিকা সংকলনে, বলতে পারি বড় গল্প সংকলনে। সেটা হচ্ছে দীপিকা মজুমদারের লেখা তারে আমি চোখে দেখিনি। এই বইটা আমি সদ্য পড়ে শেষ করেছি, কিছুদিন আগেই এই বইটা প্রকাশিত হয়েছে এবং বুকলুক পাবলিশিং থেকে এটা বেরিয়েছে। এখানে তিনটে আলাদা আলাদা উপন্যাসিকা রয়েছে, কিন্তু তিনটে থিম এক, তিনটের মধ্যেই তন্ত্রের একটা ভূমিকা রয়েছে। কিন্তু গতানুগতিক যে তন্ত্রের তন্ত্র নিয়ে, মন্ত্র নিয়ে, নানা রকম এই ধরনের আধিভৌতিক জিনিসপত্র নিয়ে যে গল্প উপন্যাসের বান ডেকেছে, তার থেকে লেখনী এবং এর বিষয়বস্তু কিন্তু আমি বলবো অনেকটাই আলাদা। পড়ে নেওয়া যাক ব্লার্বে কী কী বলা আছে। প্রথম যে উপন্যাসিকার কথা বলা হয়েছে এখানে, সেটা হচ্ছে কালো দুঙ্গারের ঘোষসওয়ার। আগে ব্লাবটা পড়ে নিই, তারপর এটার বিষয় বলছি। 1026 সাল, সোমনাথ মন্দির লুট করে ফিরে যাওয়ার পথে সিন্ধু নদের তীরে তাঁবু ফেলেছেন গজনির সুলতান মাহমুদ। শুষ্ক জলহীন মরুভূমিতে পথ নির্দেশক হয়ে সঙ্গে এসেছেন হিন্দু রাজা ভীমদেবের নিয়োজিত 2 গুপ্তচর, শামসুদ্দিন ফারুকি ও আব্দুল ওয়াহিদ। কচ্ছের রনের বুকে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের খনন থেকে উঠে আসে কয়েকটা সোনার আশরাফি। সোনার মুদ্রাগুলো হাতিয়ে নিতে চাইছে কেউ। পাহাড়ের কাছে অশরীরী ঘোষসওয়ারকে দেখেছিল গুল মোহাম্মদ। সে কি তার চোখের ভুল? দিনে রাতে সোনার মুদ্রার স্বপ্ন দেখে হেমরাজ মালধারী, কিন্তু তার পেছনে ধাওয়া করে আসা 3টে নেকড়ে কি কোনো অশুভ সংকেত বহন করছে? তা বুঝতেই পারছেন যে কিছুটা একটা সত্যিকারের ঐতিহাসিক ঘটনা এবং কিছুটা সেখানে প্রচলিত কিছু মিথ এবং কিছুটা নিজের কল্পনা শক্তি লেখিকা দীপিকা মজুমদার চমৎকারভাবে মিশিয়েছেন এই উপন্যাসিকাটাতে। আমার ব্যক্তিগতভাবে এটা এই সংকলনের দ্বিতীয় সবচেয়ে ভালো, মানে সেকেন্ড বেস্ট বলবো আর কি, উপন্যাসিকা মনে হয়েছে। এর বেশ কিছু বিশেষত্ব রয়েছে। সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যে ও ইতিহাস এবং তন্ত্র বা কালো জাদু যাই বলুন না কেন, এবং এখনকার দিনের কিছু বাস্তবিক ঘটনা, এখনকার দিনে ঘটা একটা প্রেম কাহিনী বলতে পারেন, একজন লোভী পুরুষের দুঃস্বপ্ন দেখা, এই প্রত্যেকটা জিনিসকে, এবং একটা লেজেন্ডারি ফিগার কালো দুঙ্গারের ঘোষসওয়ার, সেই ঘোষসওয়ারের যে উপস্থিতি, তার সঙ্গে কালো দুঙ্গারের ঘোষসওয়ার যেটা একটা বলতে পারেন একটা মিথিক্যাল এক্সিস্টেন্স, তার উপস্থিতি এবং এই সবগুলো এলিমেন্টকে একসঙ্গে যেভাবে লেখিকা দক্ষ হাতে বুনেছেন এখানে এবং যেভাবে প্রেজেন্ট করেছেন, সেটা অত্যন্ত ভালো এবং মানে আপনার চোখকে বই থেকে সরতে দেবে না। খুব একটা আকর্ষণীয় ক্ষমতা রয়েছে ওনার এই ধরনের ভয়ের উপন্যাসের লেখা। চন্দ্রপ্রতাপগড়ের গুপ্তধন আমি পড়েছি, পাতালকোট পড়েছি, কাজে আমি নিশ্চিন্তে বলতে পারি এই ধরনের লেখায় যেখানে কিছুটা ইতিহাস রয়েছে, কিছুটা ভয়াল রস রয়েছে, উনি সিদ্ধহস্ত এবং এটা তার প্রমাণ। এরপরে যে উপন্যাসিকা যক্ষিণী সাধক,
গড় জঙ্গলে ইছাই ঘোষের দেউলে বেড়াতে এসে এক ভবঘুরে লোকের পাল্লায় পড়ে কৃষাণু। সে শুধু নিজের এঁটো সিগারেট খেতে দিয়েছিল কৃষাণুকে, আর কৃষাণু কপালে এঁকে দিয়েছিল রক্ষা কবচ। ভাস্করের বান্ধবী অমৃতা দিদির বাড়িতে ভাড়া থাকেন প্রফেসর বিরূপাক্ষ। বাড়িটা একটু অদ্ভুত, ওই বাড়িতে হারিয়ে গিয়েছিল বিষ্ণুদা আর ফেরেনি। অমৃতা বাড়ির দেওয়ালে লাল রক্তে পায়ের ছাপ দেখেছিল, সেগুলো কার? এমন ছাপ তো বিরূপাক্ষর ঘরের দেওয়ালে ফুটে উঠতে দেখা গেছে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া অমৃতাকে কি বাঁচাতে পারবে ভাস্কর আর কৃষাণু? বহু বছর আগে তন্ত্র সাধনা করে শিশু বলি দিতে গিয়ে ধরা পড়েছিল রুদ্র নামের এক কিশোর। তাকে কারাগারে বন্দি করে রাখা যায়নি, ফিরে এসে প্রতিশোধ নিয়েছিল সে। রুদ্র প্রতিশোধ কি শেষ হয়ে গেছে? এবার এই যক্ষিণী সাধক উপন্যাসিকাটা আমার এই 3টে উপন্যাসিকার মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে দুর্দান্ত লেগেছে। এটা আমার সবচেয়ে ভালো কেন লেগেছে যদি বলি, তাহলে আমি বলবো যে এখানে বেশ কিছু রহস্যে মোড়া চরিত্র রয়েছে এবং বেশ কিছু ছাড়া মানে প্রথম 2-4টে পর্ব যখন আপনি পড়বেন এই উপন্যাসিকার, তখন আপনার মনে হবে যে এর সঙ্গে এর কী সম্পর্ক থাকতে পারে, বা এর সঙ্গে বি, আমি যদি এবিসিডি করে ধরি, এর সঙ্গে বি, বির সঙ্গে সি, সির সঙ্গে ডি, চরিত্রগুলোর মধ্যে সম্পর্ক কী, এদেরকে আলাদা আলাদাভাবে কেন বর্ণনা করা হচ্ছে এত। কিন্তু আস্তে আস্তে আপনি যখন ক্রমশ উপন্যাসের গভীরে ঢুকবেন, তখন সেই সম্পর্কগুলোকে আপনি নিজেই আবিষ্কার করবেন। সেই সুতোগুলো কিন্তু পাঠকের হাতে লেখিকা খুব ডেফটলি ছেড়ে দিয়েছেন, তাতে পাঠক কিন্তু আরও বেশি মজা পাবে এই উপন্যাসিকাটা পড়তে, যেমনটা আমি পেয়েছি। এবং পরপর পরপর যে টুইস্টগুলো আসতে থাকে, সেগুলো কিন্তু মানে একটা ধাক্কা আপনাকে দেবেই পাঠক হিসেবে, এবং সে ধাক্কাটাই তো আমরা চাই, টুইস্টে একটা ধাক্কা লাগুক। খুব প্রেডিক্টেবল টুইস্ট তো সেটা হয় না, এখানে কিন্তু প্রেডিক্টেবিলিটি ব্যাপারটা নেই বললেই চলে। আর একটা কথা বলবো যে উপন্যাসিকার একটা চলন রয়েছে, মানে এটা খুব ধীর গতিতে শুরু হয়, আস্তে আস্তে কিছু 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 রোমহর্ষক ঘটনা থাকে, সেই রোমহর্ষক ঘটনাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে উপন্যাসের মধ্যে, এবং বাড়তে বাড়তে শেষে ক্লাইম্যাক্সে যখন পুরো ঘটনার ঘনঘটা মানে পুরোই বেড়ে ওঠে, তখন পাঠক একেবারে বুঁদ হয়ে যায় এই লেখার সঙ্গে। অত্যন্ত ভালো লেগেছে এই লেখাটা আমার। যে কোনো ভয়াল রসের সংকলনে যুক্ত হতে পারে এই লেখা, মানে শ্রেষ্ঠ ভয়াল রসের গল্প সংকলন বা উপন্যাসিকা সংকলন, সেখানে কিন্তু এর অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত আমি বলবো। এতটাই ভালো এই লেখাটা আমার লেগেছে। এর পরের যে উপন্যাসিকের কথা বলবো সেটা রক্তচাঁদ। কৌতূহলবশত প্ল্যানচেট করতে বসে জয়, ইন্দ্রজিৎ, নূপুর, ঝুমুর আর ইরাবান, কিন্তু সফল হয় না। তাহলে ঝুমুরের সঙ্গে যে প্রেত বাধা বেঁধেছে, সে কিভাবে এলো? শিবানন্দ কি এই প্রেতকে চেনেন? প্রতি পূর্ণিমায় আসানসোল শহরের হাসপাতাল নার্সিংহোম থেকে চুরি যাচ্ছে সদ্যজাত শিশু। রাস্তার মোড়ে দেখা যাচ্ছে নুন দিয়ে আঁকা অদ্ভুত সব চিহ্ন। দুটি ঘটনা কি পরস্পরযুক্ত? ইরাবাদ যে হাসপাতালের নার্স, সেখান থেকেও হারিয়ে যায় এক সদ্যজাত। অন্যদিকে ইন্দ্রজিতের বাবা নীলমণি বাড়ির চিলেকোঠায় কাউকে ঢুকতে দেন না। কী রহস্য গোপন করে রেখেছেন সেখানে? ঝুমুরের গহে যে কালো বেড়ালটা আসে যায়, সে কি কাউকে খুঁজে চলেছে? সব উত্তর মিলতেও পারে রক্তচাঁদের রাতে। এবার এখানে ইনকুইজিশনের প্রসঙ্গ এসেছে। এখানে ইউরোপে যে ধরনের ব্ল্যাক ম্যাজিক বা এক ধরনের তন্ত্রই বলা যেতে পারে, যে ধরনের ব্ল্যাক ম্যাজিক তন্ত্র ব্যবহার করা হয়েছে, সেগুলোর উল্লেখ এখানে এসেছে। এবং তার সঙ্গে বর্তমান সময়ে আসানসোল অঞ্চলের কয়েকটি ঘটনা তার মানে একটা যোগাযোগ রয়েছে, সেটা দেখানো রয়েছে। এবং এই যোগাযোগ যে দেখিয়েছেন লেখিকা, সেটা খুব এফার্টলেসভাবে দেখানো হয়েছে, এবং ইউরোপের ইতিহাসটাকে তিনি সংক্ষিপ্ত রেখেছেন। আমার মনে হয় যে পাঠকদের একটা মনস্তত্ত্ব উনি বুঝতে পেরেছেন। সেটা হলো যে আমরা যদি ইউরোপে ঘটা একটা ঘটনা পুরোপুরি পড়তে শুরু করি, অনুবাদ হলে অন্য ব্যাপার, অনুবাদ হলে আমরা জানি যে সেটা একটা অন্য কালচার, একটা অন্য সমাজের কথা বলছে। কিন্তু আমরা যদি সেই চিরপরিচিত সমাজ বা সেই চিরপরিচিত অ্যাটমসফিয়ারটা না পাই, তাহলে কিন্তু পড়ার সেই মজাটা থাকে না। সেটা হয়তো লেখিকা অনুধাবন করতে পেরেছেন আমার মনে হয়। সেজন্য ইউরোপের ঘটনাটাকে সংক্ষিপ্ত রেখে তার সেটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে একেবারে হালফিলের পৃথিবীতে ঘটে চলা খুব অল্প বয়সী ছেলে মেয়ে
দের মধ্যে খেলার ছলে প্ল্যানচেট করা এবং সেটা মধ্যে একটা ভুল হয়ে যাওয়া এবং তার জন্য একটি মেয়ের ভেতরে একটা আত্মার বাসা বাঁধা, এটাকে খুব সুন্দরভাবে তিনি জুড়েছেন। এবং প্রসঙ্গত বলে রাখি যে 3টে উপন্যাসিকা, আমি আপনাকে 3টে উপন্যাসিকার কথা বললাম, আপনি যদি মনে করে দেখেন 3টে কিন্তু 3টে আলাদা আলাদা সংস্কৃতিতে তন্ত্র বা কালো জাদুর ভূমিকা এবং সেটা কিভাবে হয়, সেটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, সেটা নিয়ে কথা বলেছে। তাতে কিন্তু মানে ভার্সিটালিটিরও প্রকাশ পাই, তার সঙ্গে লেখিকার পড়াশুনোটা প্রকাশ পায় যে এই ব্যাপারগুলো নিয়ে তিনি কতটা পড়াশুনো করেছেন। এবং এই 3টে লেখার মধ্যে আরেকটা জিনিস খুব কমন, সেটা আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে 3টেতেই উনি ছাড়া ছাড়াভাবে কিছু চরিত্রায়ন করেছেন, তাদের কথা বলেছেন, পরে আস্তে 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 তাদেরকে নিয়ে যে রহস্যটা এবং তারা কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত, সেটাকে আস্তে আস্তে তিনি উপন্যাসের মাধ্যমে, লেখনীর মাধ্যমে রিভিল করেছেন। সেটাতে সাসপেন্সটা বেড়েছে, সেটাতে বুদ্ধি খেলানোর একটা ব্যাপার চলে এসেছে পাঠকের তরফ থেকে, এবং সেটা অনেক দিক দিয়ে এই উপন্যাসিকাগুলোকে বেশ মনোগ্রাহী করে তুলেছে। সেটা আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। সেজন্যই অন্যান্য 5টা ভয়ের উপন্যাসিকার সংকলন থেকে বা গল্প সংকলন থেকে এই সংকলনটাকে আমি আলাদা করে বলতেই পারি যে এটা কিনুন আপনারা, রেকমেন্ডেড। তারে আমি চোখে দেখিনি, লেখিকার দীপিকা মজুমদার, বুকলুক থেকে বেরিয়েছে, আর মুদ্রিত মূল্য হচ্ছে 349 টাকা। এবার আসি নন ফিকশনে। এই বছর দুর্ভাগ্যক্রমে আমি খুব বেশি নন ফিকশন বই পড়িনি, তবে যে কয়টা পড়েছি আমার সেরা লেগেছে এই সমৃদ্ধ দত্তর লেখা সিক্রেট মিশন। এটা 2022 বইমেলায় বেরিয়েছিল, করুণা প্রকাশনী এর প্রকাশক, এবং এর মূল্য হচ্ছে 200 টাকা। এখানে বলাই হয়েছে সিক্রেট মিশন, সিক্রেট মিশনটা কত রকমের হতে পারে, কি ধরনের হতে পারে, এবং সিকিমের ভারতে অন্তর্ভুক্তির পেছনে বা তার বিরুদ্ধে কি ধরনের সিক্রেট মিশন গড়ে উঠেছিল, এবং একটি আপাতদৃষ্টিতে দেখা একটি নিরীহ প্রেম বিবাহ, তার পেছনে কী চক্রান্ত ছিল, সেটা নিয়ে লেখক এখানে কিছু সত্যিকারের ঘটনা এখানে লিখেছেন বা উল্লেখ করেছেন, যেগুলো বিষয়ে আমরা সাধারণ মানুষরা কিন্তু ততটা জানি না। বিশেষ করে আমরা যারা 80-র দশকে আমরা জন্মেছি, 90 বা 2000-এ 00 দশকে আর কি আমরা বড় হয়েছি, আমাদের এই বিষয়ে জ্ঞান অত্যন্ত কম। একটা যুদ্ধের পেছনে কত রকমের স্ট্র্যাটেজি থাকে, কত রকমের কনস্পিরেসি থাকে, কত রকমের ষড়যন্ত্র থাকে, সেটা এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন। চমৎকার একটি বই, এবং ভারত চায়না যুদ্ধ এবং ভারতে চীনের কাছে কিছুটা হলেও হেরে যাওয়া, এবং যেটা বললাম সিকিমের বা অন্যান্য ইস্টার্ন বর্ডারের দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, সেগুলো নিয়ে বিস্তারে এখানে লেখা রয়েছে। খুব সোচ্চারভাবে লেখা হয়েছে, সাহসী লেখা, খুব চমৎকার একটি লেখা এই সিক্রেট মিশন। আমার মতে যারা নন ফিকশন বা পড়তে ভালোবাসেন, পলিটিক্যাল কনস্পিরেসি বা পলিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে পড়তে ভালোবাসেন, যুদ্ধ নিয়ে পড়তে ভালোবাসেন, বা স্পাইদের নিয়ে পড়তে ভালোবাসেন, সবার জন্যই এই বইটি অবশ্য পাঠ্য। এই বইটি আবার বলে দিচ্ছি, এটার নাম সিক্রেট মিশন, সমৃদ্ধ দত্ত, রঞ্জন দত্ত রাখা, করুণা প্রকাশনী এটা প্রকাশ করেছে, আর এর দাম হচ্ছে 200 টাকা। আমার বিশ্বাস এই বইমেলাতেও আপনারা এর একটা সংস্করণ পেয়েই যাবেন, কিনতে কিন্তু ভুলবেন না। একটা একদম অন্য রকমের উপন্যাস নিয়ে, এই উপন্যাসকে কোন জনরায় ফেলা যায় সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে এই উপন্যাসটা একটি মেয়ে, শুধু একটি মেয়ের কেন, বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষের জীবনে যাত্রার কথা বলে। এটা একাধারে একটি ট্র্যাভেলগ বলতে পারেন, একটি ভ্রমণ কাহিনী, জীবন দর্শনের কাহিনী, এবং এর মধ্যে কিন্তু একটা থ্রিলারের এলিমেন্টও রয়েছে। বইটির নাম কুয়াশা ঘেরা কাউনঝোড়া, লেখকের নাম রণদীপ নন্দী,
অরণ্যমন এটি প্রকাশ করেছে এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। দেখা যাক এই ব্লার্বে কি লেখা আছে। পাহাড় জঙ্গল ঘেরা গ্রাম কাউনঝোড়ায় মিশনারি স্কুলের শিক্ষিকার চাকরি নিয়ে আসে শহর কলকাতায় বড় হওয়া রাইমা। কিন্তু ধীরে ধীরে নিজের অজান্তেই সে আদিম পরিবেশের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে। এই পাহাড়ি জঙ্গলে মায়া তাকে টানে, আর টানে ডেভিড, রহস্যাবৃত সেই মানুষটা যার ভুলে যাওয়া স্মৃতির আড়ালে হয়তো লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীতের হাতছানি। অবশ্য রাইয়ের নিজের অতীত কম রহস্যাবৃত নয়। কেন নিজের আরামের শহুরে জীবন ছেড়ে সেই অচিনপুরে চাকরি নিয়ে পড়ে আছে? এক বিপদের মুহূর্তে রাইয়ের সঙ্গে আলাপ হয় এই জঙ্গলের মুকুটহীন সম্রাট ঠাকুর সাহাব ওরফে রুদ্রপ্রসাদ চৌধুরীর সঙ্গে। রেঞ্জার অভিষেক রাঠোরের মতে জঙ্গলের দুর্ধর্ষ ডাকাত শের বাগি নাকি এই ঠাকুর সাহেবেরই মদতপুষ্ট। সত্যি কি তাই? অভিষেক কি পারবে শের বাগিকে কবজা করতে? ঠাকুর সাহেব আর অভিষেক রাঠোরের মধ্যে এই অহংয়ের লড়াইতে কার পক্ষ নেবে রাই? আত্মভোলা খ্যাপাটে ডেভিডের আত্মহত্যার চেষ্টা করার কারণ কি উদ্ধার করতে পারবে সে? উত্তর থাকছে এই উপন্যাসে। রণদীপ নন্দীর নাম আপনারা সকলেই জানেন। থ্রিলার ল্যান্ড বলে ওনার একটা অডিও স্টোরি চ্যানেল আছে, সেখানে ওনার লেখা অনেক গল্প পড়া হয়ে থাকে। তাছাড়া উনি আরও একটা দুটো বই লিখেছেন, কিন্তু কুয়াশা ঘেরা কাউনঝোড়া লেখক একদমই একটা অন্যভাবে অন্য রকমের একটা উপন্যাস লিখেছেন। যেটা বললাম আগেই, যে উপন্যাসের মধ্যে সব রকম জনরা মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং এই উপন্যাসে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই পাহাড়ি অঞ্চলের বর্ণনাগুলো লেখক খুব সুন্দরভাবে দিয়েছেন। এবং পাহাড়ি অঞ্চলে গিয়ে পাহাড়ি অঞ্চলের একটা ভয়াবহ চেহারাও আছে, শুধু সুন্দর না, ভয়ঙ্কর সুন্দর সে জায়গাগুলো, সেটাও লেখক নিজের ভঙ্গিতে, নিজের অন্যরকম একটা লেখনী দ্বারা আমাদেরকে দেখিয়েছেন আর কি। আমাদের সত্যি দেখানোই বলবো আমি, কারণ ভিজুয়ালি এই বইটা খুব রিচ। মানে বইটা পড়তে পড়তে প্রতিটা পর্ব, প্রতিটা অনুচ্ছেদ, প্যারাগ্রাফ পড়তে পড়তে আপনার মনে হবে আপনি যেন চোখের সামনে এই পার্বত্য অঞ্চল, এখানকার মানুষজন, এদের জীবনযাত্রা, এদের কথাবার্তা সবগুলো দেখতে পাচ্ছেন এবং আপনি নিজেও কখন যেন এদের সঙ্গে একাত্ম হয়ে গেছেন। এর ক্যারেক্টারাইজেশনগুলো ভীষণ মজবুত, চরিত্রায়নগুলো খুব মজবুত এবং প্রতিটি চরিত্র আপনাকে আকর্ষিত করবে। বিকর্ষিত তো করবেই না, আকর্ষিতই করবে। যেগুলো নেগেটিভ চরিত্র বা একটু ধূসর চরিত্র, সেগুলো আপনাকে তাদের রহস্যময়তা দিয়ে আকর্ষণ করবে। এবং এই থ্রিলার অংশটা কিন্তু এর প্রাণ। এই থ্রিলিং যে অংশটা রয়েছে, যে থ্রিলিং পার্টটা রয়েছে, যে টুইস্টটা রয়েছে, সেটা কিন্তু এতই আচমকা আসে যে আপনি বিন্দুমাত্র আঁচ করতে পারবেন না যে এই ধরনের উপন্যাসে এই ধরনের একটা মোড়ও আছে, এই ধরনের একটা জবরদস্ত টুইস্টও আসতে পারে। এবং মানে আরেকটা জিনিস বলবো যে এখানে কোনো চরিত্রই কিন্তু সোজা সাপটা সরল নয়। আসল জীবনের মতোই প্রত্যেকটা মানুষ কিন্তু এই উপন্যাসে বেশ জটিল, সাদায় কালোয় মিশিয়ে বেশ গ্রে চরিত্র। আমার ব্যক্তিগতভাবে পড়তে আমার দারুণ লেগেছে। এ ধরনের উপন্যাস খুব বেশি বাংলায় বেরোয় না, এবং বেরোলেও হয়তো এই উপন্যাসগুলো তেমন প্রচার পায় না। কিন্তু আমি বলবো যে আপনারা যারা একটু অন্য রকমের উপন্যাস, একটু মাল্টিলেয়ার্ড উপন্যাস, ম্যাচিউরড উপন্যাস পড়তে পছন্দ করেন, একটু নতুন ধরনের ফরম্যাটের উপন্যাস পড়তে পছন্দ করেন, তাদের জন্য এই বইটা অবশ্য পাঠ্য। আবার বলে দিই বইটার নাম কুয়াশা ঘেরা কাউনঝোড়া, রণদীপ নন্দী। প্রকাশ করেছেন অরণ্যমল প্রকাশনী এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। এটা 2023 পড়া আমার ওয়ান অফ দ্য বেস্ট রিডস, হাইলি রেকমেন্ডেড। এটাও আপনারা বইমেলায় অরণ্যমল স্টলে পেয়ে যাবেন। এবার আসছি একটা টান টান স্পোর্টস থ্রিলারে, কৌশিক দাসের লেখা শয়তানের মা, যেটা প্রকাশ করেছেন প্রপিজেন বাংলা। এর মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা। এবং এটা প্রায়টা যদি আমি এখানে পড়ি, শয়তানের মা আসছে, কেন এই কথাটা শুনলে আতঙ্কিত হয়ে পড়েন FBI থেকে ইন্টারপোলের অফিসাররা।
কি রহস্য লুকিয়ে আছে এর মধ্যে? ভারতীয় ক্রিকেটের সঙ্গে বা শয়তানের মার কি সম্পর্ক? মুম্বাই পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী ক্রিকেট ব্যাটিং থেকে পাওয়া 1,000 কোটির বেশি টাকা হাওয়ালা মারফত চলে যায় দুবাইয়ে, সেখান থেকে পাকিস্তানে। কি কাজে লাগে সেই বিপুল অর্থ? নেপথ্যে কার অঙ্গুলি হেলন? ভারতীয় ক্রিকেটারদের ক্রিকেট জুয়ায় জড়িয়ে পড়ার সময় 22 গজে উত্থান বাংলার এক তারকা। অন্ধকার জগৎ কি তাকেও ডেকেছিল? কেন প্লেনের কনফার্ম টিকিট আগের রাতে বাতিল হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কের? কলম্বোর হোটেলের এক কর্মী খুন থেকে নাইরোবির রাস্তায় গুলির লড়াই, ইসলামাবাদ থেকে নয়াদিল্লি, খুলনা থেকে কলকাতা, ক্রিকেট আর সন্ত্রাসের কানাগলিতে সব যেন বাধা পড়েছে এক সূত্রে। ভারতের ক্রিকেটের এক কলঙ্কময় অধ্যায়ের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে দেশের অন্যতম ভয়ঙ্কর এক দুর্ঘটনার কাহিনী? জবাব রয়েছে সত্য ঘটনার পটভূমিকায় লেখা কাল্পনিক এক কাহিনীতে, শয়তানের মা। যে বুঝতেই পারছেন এটা একটা টান টান স্পোর্টস থ্রিলার, এবং এর বিস্তৃতি যে শহরগুলো বললাম সেগুলোর সঙ্গে তো সে তাদের মধ্যে বিস্তৃত আছেই, এর বিস্তৃতি আবার 70 দশকের শুরু থেকে 2000 সাল 2001 সাল অবধি। এবং বেটিং, শুধু বেটিং নয়, বেটিং, উগ্রপন্থা বা টেররিজম, মানুষের লোভ লালসা, মানুষের স্বার্থপরতা, প্রত্যেকটা জিনিসই কিন্তু এই উপন্যাসটা টাচ করেছে। এই উপন্যাসের মধ্যে একটা সমকামিতার একটা ফ্যাক্টর রয়েছে। এই উপন্যাসের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসার কথাও রয়েছে। এই উপন্যাসের মধ্যে একজন মহিলা চরিত্র আছেন। সাধারণত এই ধরনের বড় বড় ক্রাইম সলভ করতে কিন্তু পুরুষ মানুষকে দেখা যায়, কিন্তু এখানে একজন মহিলাকে আনা হয়েছে যিনি নানা রকম মার্শাল আর্টসে পারদর্শী। ইন্দোনেশিয়ার মতো জায়গা থেকেও তিনি মার্শাল আর্টস শিখেছেন, এবং মানে তিনি একাই 100 বলা যেতে পারে। এই ধরনের মহিলা চরিত্রটা কিন্তু এই বইয়ের অন্যতম আকর্ষণীয় একটা দিক আমি বলবো। এছাড়া বাংলার যে ক্রিকেটারের কথা আমি ব্লার্বে পড়লাম, সেই বাংলার ক্রিকেটারেরও একটা বড় ভূমিকা রয়েছে এই উপন্যাসে, এবং তার চরিত্রটাকে খুব সুন্দরভাবে লেখা হয়েছে। ইনফ্যাক্ট এই বইয়ের প্রত্যেকটা চরিত্র কিন্তু মাল্টি লেয়ার্ড এবং রহস্যে ঘেরা। এছাড়া লেখকের স্পোর্টস সম্পর্ক, হয়তো উনি স্পোর্টসের সঙ্গে যুক্ত, খেলাধুলোর সঙ্গে যুক্ত বলেই স্পোর্টস জার্নালিজম, স্পোর্টসে বেটিং কীভাবে এসছে, কীভাবে বেটিংটা হয় এবং বেটিংয়ের টাকা কোথায় যায়, কিভাবে যায়, এবং তার সঙ্গে গ্লোবাল যে টেররিজম, তার সঙ্গে এটার সম্পর্কই বা কী, সম্বন্ধই বা কী, এগুলো লেখক সবিস্তারে আলোচনা করেছেন, নির্ভীকভাবে আলোচনা করেছেন, এবং এই নির্ভীকতাটাই এই উপন্যাসের অন্যতম একটা ইউএসপি। টান টান লেখা, কোথাও গিয়ে খেই হারায় না। কোনো ঘটনার সঙ্গে মনে হয় না যে এই ঘটনাগুলো খাপছাড়াভাবে লেখা হয়েছে। খুব টাইটলি উভেন একটা প্লট, এবং এই প্লটটার সঙ্গে রয়েছে কিছু চিত্তাকর্ষক চরিত্র, যেটা আমি আগেই বললাম। এছাড়া এই উপন্যাসে আমরা যারা 90-এর দশকে ক্রিকেট খুব দেখতাম, সেখানকার অনেকগুলো ব্যক্তিত্বের কথা এখানে নাম না করে বলা হয়েছে। বিশেষ করে সাউথ আফ্রিকার ক্যাপ্টেনের কথা বলা হয়েছে নামটা বদলে, যার ব্যাপারে আমরা হয়তো সকলেই জানি বা খবরের কাগজে পড়ে। সেই সময় আমরা খুবই অবাক হয়ে গিয়েছিলাম ঘটনাটা পড়ে। তার পেছনে একটা সম্ভাব্য ব্যাকগ্রাউন্ড লেখক দিয়েছেন আমাদের, সেটা পড়েও শিউরে উঠতে হয় বা চমকে উঠতে হয়। এবং এই নস্টালজিয়া ফ্যাক্টরটাও কিন্তু এই বইয়ের অন্যতম একটা ইউএসপি আমি বলবো। সব মিলিয়ে একটা অত্যন্ত টান টান স্লিক, যাকে বলে স্লিক একটা উপন্যাস এই শয়তানের মা। এই ধরনের স্পোর্টস থ্রিলার কিন্তু বাংলায় খুব কম লেখা হয়। নীল মুখোপাধ্যায় বিশেষ জালে 22 গজ বা নবরোজে, এবার ওনার যে উপন্যাসটা বেরিয়েছে, এবার রূপক সাহার 2-3টে উপন্যাস, বিষাক্ত বাই সব্যসাচী সরকারের লেখা, তার সঙ্গে একই আসনে থাকার যোগ্য এই শয়তানের মা বইটি যারা স্পোর্টস ভালোবাসেন, যারা থ্রিলার ভালোবাসেন, দুজনের জন্যই, দুই গোত্রের পাঠকদের জন্যই একটি অবশ্য পাঠ্য উপন্যাস। হাইলি রেকমেন্ডেড শয়তানের মা
লেখক কৌশিক দাস, শপিজেন থেকে বেরিয়েছে। মুদ্রিত মূল্য 300 টাকা। আপনার শপিজেনের স্টলে এই বইটি অবশ্যই পাবেন এবং পেলে কিনতে ভুলবেন না। কিন্তু আপনারা আমাকে একটা থ্যাংক ইউ এটা পড়ার পর নিশ্চয়ই বলবেন, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। 23 সালে আবার করে পড়েছি, আগের বার একটু খাপছাড়াভাবে পড়েছিলাম, এবার বেশ ভালো করে পড়েছি। নারায়ণ সান্যালের লেখা ক্লাসিক বিশ্বাসঘাতক। অন্য অনেকের মতোই আমি স্বীকার করছি যে ওপেনহাইমার দেখার পর বিশ্বাসঘাতক বইটা পড়তে আবারও আমার ইচ্ছে করলো। কারণ আমি একজনকে দেখেছিলাম যে হলে তিনি এই বইটা নিয়ে ঢুকেছেন। তখন মনে করলো হ্যাঁ সত্যি তো, ওপেনহাইমার বইয়ের অনেক চরিত্র, তাদের অনেক, ওপেনহাইমার বইয়ের প্লটের অনেকটাই বিশ্বাসঘাতকে কিন্তু কাভার করা আছে। যেহেতু ছবিটা দেখে আমার দুর্দান্ত লেগেছিল এবং যে ইতিহাসের যে ঘটনাগুলো দেখানো হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের যে কিছু ঘৃণ্য বলতে পারি বা কিছু নক্কারজনক একটি ঘটনা, হিরোশিমা নাগাসাকি বম ব্লাস্ট, সেটা নিয়ে যেহেতু ওপেনহাইমার সিনেমাটা এবং বিশ্বাসঘাতক বইটা, সেটা তার এই ঘটনার সঙ্গে আরও একটু একাত্ম হওয়ার জন্য, এই ঘটনার বিষয়ে আরও বিশদে জানার জন্য আমি বইটা সংগ্রহই করে ফেলে এটা পড়ে ফেললাম। পড়ার পর একটাই কথা বলবো যে ফিকশন এবং ফ্যাক্টস দুটোকে একসঙ্গে মিলিয়ে একসঙ্গে একটা খুব সুন্দর ককটেল বানিয়ে কীভাবে পরিবেশন করতে হয়, সেটা নারায়ণ সান্যালের মতন হয়তো খুব কম লেখকই আছেন যারা এটা করতে পারেন। নারায়ণ সান্যাল তাদের মধ্যে অন্যতম নিঃসন্দেহে। এখানে শুরুতেই দেখবেন, যদি আপনি বইটা আপনার যখন কিনবেন দেখতে হবে শুরুতেই সত্যিকারের চরিত্রদের ছবি দিয়ে দেওয়া হয়েছে। তাতে বইটির অথেন্টিসিটি সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। এছাড়া বিজ্ঞানের চেইন রিয়াকশন রয়েছে, নানান রকম ডায়াগ্রাম রয়েছে, অথচ যারা বিজ্ঞানের ছাত্র নন তাদেরও কিন্তু এর লেখনী আকৃষ্ট করবে। এটাই হলো নারায়ণ সান্যালের কলমের জাদু। এছাড়া এখানে যে বিশ্বাসঘাতক, তার চরিত্রটাকে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা অসাধারণ, সেটা দারুণ আর কি। যদি আপনারা সিনেমাটা, ওপেনহাইমার সিনেমাটা দেখে থাকেন, দেখবেন যে সেখানে একে, এই বিশ্বাসঘাতককে কিন্তু খুব সুস্পষ্টভাবে দেখানো হয়নি, একটু সাটলভাবে রাখা হয়েছে। অবশ্যই সেটা সিনেমা এবং সেখানে মূল ফোকাসটা ছিল ওপেনহাইমারের উপর। এখানে ওপেনহাইমারের কথা আছে, সবিস্তারই আছে, কিন্তু এখানে বিশ্বাসঘাতকই হচ্ছেন মূল প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট দুটোই। অ্যালবার্ট আইনস্টাইনের কথা রয়েছে এখানে, এনরিকো ফার্মি রয়েছেন এবং বড় বড় দিকপাল বৈজ্ঞানিকদের কথা এখানে রয়েছে, ফিজিসিস্টদের কথা রয়েছে, কেমিস্টদের কথা রয়েছে। এবং এদের বিষয় পড়তে পড়তে বিজ্ঞানের যে কত রকম দিক থাকে, ভালো দিক, খারাপ দিক, বিধ্বংসী একটা দিক, সেটা আপনি আরও আরও ভালোভাবে বুঝবেন, আরও কি বলবো, খুব স্পষ্টভাবে, সোচ্চারভাবে আপনার মাথায় এই বইটা থেকে মনে হবে যে প্রতিধ্বনিত হবে কথাগুলো। সেটা আপনার এরকম মনে হবে যে প্রতিটা কথা কেন প্রতিধ্বনির মতো শোনাচ্ছে। এমনই এই লেখনীর জাদু। বইটাকে আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে পড়েছি, যাতে বইটা আমাকে আস্তে আস্তে আমাকে এর মধ্যে, ঘটনাবলীর মধ্যে জড়িয়ে ফেলে। কারণ আমি যদি খুব তাড়াতাড়ি বইটা শেষ করতে যাই, আমার ভয় ছিল, এবং আমার মনে হয় এই বইটার ক্ষেত্রে সত্যি, তাহলে আমি অনেকগুলো খুঁটিনাটি, অনেকগুলো জিনিস মিস করে যেতে পারি। আগ্রহী আপনারা যাদের ওপেনহাইমার দেখে খুব ভালো লেগেছে, মনে কিছু প্রশ্নও জেগেছে, যারা এই বইটা আগে পড়েননি, আমি বলবো অবশ্যই এই বইটা সংগ্রহ করুন। এটা তো দেশ পাবলিকেশন স্টলে পাওয়া যাবেই, বইমেলায় আপনারা নিশ্চয়ই কিনবেন এটা, যে বইমেলায় হোক, জেলা বইমেলায় হোক, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় হোক, সেখান থেকে আপনারা, অনুরোধ করছি, সংগ্রহ করবেন, ঠকবেন না। আবার করে বলেছি, বইটার নাম বিশ্বাসঘাতক, লেখক নারায়ণ সান্যাল, দেশ পাবলিকেশন থেকে এটা প্রকাশিত হয়েছে এবং এর মুদ্রিত মূল্য 280 টাকা। খালেদ চৌধুরী আঁকা বা কনসেপচুয়ালাইজ করা একটা চমৎকার প্রচ্ছদ।
এই ছিল আমার রেকমেন্ড করা 6টি বই, যা আপনারা বইমেলায় কিনতে পারেন। এবং 6টি বই 6 রকমের আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার, এবং আমার বিশ্বাস এই 6টি বই আপনাদের পড়ে ভালো লাগবে। একটা কথা, এর কিন্তু পরের পর্ব আসতে চলেছে, যেটা আমি আগেই বললাম। কাজেই মোট 12টা বই আপনাদের আমি রেকমেন্ড করব, এবং পড়েই নিশ্চিত হয়েছি আমি, তাই জন্যই কিন্তু আপনাদের রেকমেন্ড করছি, না পড়ে নয়। ঠিক আছে, আপনারা আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।